ইসরায়েলের নেতানুর যে দর্শন এবং নীতি এবং আরএসএস বিজেপি বা নরেন্দ্র মোদীর যে দর্শন এবং নীতি এর মধ্যে একটা গভীর মিল আছে। আপনারা যদি দেখেন যে গোটাটার পেছনে একটা বিশাল আকারে ব্যবসায়িক স্বার্থ রয়েছে। আমেরিকার যে ওয়ার অন টেরর অর্থাৎ মুসলমানদের বিরুদ্ধে যে দীর্ঘকাল ধরে তাদের যে ঘোষণা, ইসরায়েলের যে মুসলমান বিরোধী অবস্থান এবং যে নরেন্দ্র মোদী বা আরএসএস বিজেপির যে মুসলমান বিরোধী অবস্থান, এগুলো সবটা একটা জায়গায় মিলে যাচ্ছে। স্যার, আমরা দেখলাম যে নরেন্দ্র মোদী ইসরায়েল গেলেন, ইসরায়েল আর এবং আমেরিকা যৌথভাবে যুদ্ধ ঘোষণা করবে বলছিল ইরানের ওপর, কিন্তু তারা স্তব্ধ ছিল। নরেন্দ্র মোদী ফিরে এলেন, তারপর কিন্তু যুদ্ধ ঘোষণা হল। কি বলছেন? দেখুন, এটা পরিকল্পনাটা ছিলই। আপনারা যদি মিডিয়ায় ভালো করে খোঁজেন দেখবেন যে আপনারা এই সংবাদ আগে থেকেই ছিল যে নরেন্দ্র মোদী ইসরায়েল থেকে ঘুরে আসার পরেই যুদ্ধ আক্রমণটা হবে। আসলে কতগুলো জিনিস আপনারা দেখুন, যে ট্রাম্পের যে দর্শন নীতি যে তাদের যে এবং ইসরায়েলের নেতানুর যে দর্শন এবং নীতি এবং আরএসএস বিজেপি বা নরেন্দ্র মোদীর যে দর্শন এবং নীতি এর মধ্যে একটা গভীর মিল আছে। একটা অত্যন্ত রিয়াকশনারি চিন্তা, একটা অত্যন্ত কি বলে জনশত্রু মানে গোটাটাই, এবং সাধারণ মানুষের বিরুদ্ধে তাদের মানে একটা চিন্তা গোড়া থেকেই রয়েছে যে মানে অল্প কিছু পুঁজিপতিদের স্বার্থে কাজ করা, যুদ্ধাস্ত্র বিক্রি করা, যুদ্ধাস্ত্রের ব্যবসা করা, এবং যে দেশের যে সম্পদ, যে ভারতবর্ষের পোর্ট থেকে আরম্ভ করে বা আপনার এয়ারপোর্ট থেকে শুরু করে বহু রাষ্ট্রায়ত্ত ক্ষেত্র আমরা দেখেছি যে নরেন্দ্র মোদী আদানি বা আম্বানিদের হাতে তুলে দিয়েছে। তেমনি আমরা দেখেছি যে ইসরায়েলের একটা খুব বড় পোর্ট মানে সেটাও মানে আদানিদের এখন নিয়ন্ত্রণে রয়েছে। এই সমস্তটা কিছু মানে করে আপনারা যদি দেখেন যে গোটাটার পেছনে একটা বিশাল আকারে ব্যবসায়িক স্বার্থ রয়েছে। যে এই কিছুদিন আগেই আমেরিকার সঙ্গে ট্রাম্পের সঙ্গে যে মানে নরেন্দ্র মোদীর যে কৃষি চুক্তি হয়েছে, অর্থাৎ গোটাটার মধ্যে একটা ভয়ঙ্কর যে স্বার্থ, এই স্বার্থ একটা ত্রিপাক্ষিক একটা বোঝাপড়া এটা রয়েছে, এবং এটা সারা পৃথিবীর সাধারণ মানুষ তাদের স্বার্থের বিরোধী। এবং আমেরিকার যে ওয়ার অন টেরর অর্থাৎ মুসলমানদের বিরুদ্ধে যে দীর্ঘকাল ধরে তাদের যে ঘোষণা, ইসরায়েলের যে মুসলমান বিরোধী অবস্থান এবং যে নরেন্দ্র মোদী বা আরএসএস বিজেপির যে মুসলমান বিরোধী অবস্থান, এগুলো সবটা একটা জায়গায় মিলে যাচ্ছে। সেই কারণেই আজকে তারা এই যুদ্ধটা তারা ঘোষণা করলো, এবং এটার প্রস্তুতি তারা ছিলই, এবং এটাই ঠিক ছিল যে তারা ফিরে এলে এটা হবে। এবং যুদ্ধ তো শুধু ইসরায়েল আর ইরানের মধ্যে নেই, আমেরিকা তো রয়েছেই, এখন বাহরেইন থেকে গোটা মিডল ইস্টে জড়িয়ে যাচ্ছে, এবং এর ভয়াবহ প্রভাব পড়বে ভারতীয় অর্থনীতিতে। ভারতবর্ষের বাজার ইতিমধ্যেই আগুন, কাজে এখানকার সাধারণ মানুষ মানে ভয়ঙ্কর ক্ষতিগ্রস্ত এর ফলে হবে। এইটুকুই আমাদের কাছে এখনো পর্যন্ত যতটুকু। এখানে একটা প্রশ্ন রাখবো যে ভারতের কৃষি হচ্ছে ভারতের একটা বড় সম্পদ। সেই জায়গা থেকে দাঁড়িয়ে এপস্টাইন ফাইল, যেটা বড় নরেন্দ্র মোদীর নাম হয়তো উল্লেখ করা যাবে বলে সেখানে শোনা যাচ্ছিল, সেই জায়গা থেকে দাঁড়িয়ে রাহুল গান্ধী ভোপাল থেকে তিনি বললেন যে নরেন্দ্র মোদীর নাম এপস্টাইন ফাইলে থাকতে পারে। তারপরই দেখা গেল যে নরেন্দ্র মোদী কৃষি চুক্তিটা সম্পন্ন করলেন আমেরিকার সঙ্গে। কোথাও কি মনে হচ্ছে নরেন্দ্র মোদী ভয় পাচ্ছেন? অবশ্যই, এটা তো রাহুল গান্ধী বারবার বলেছে, এবং এপস্টাইন ফাইল যখন কৃষি চুক্তি হওয়ার পরে, যখন আমেরিকার সঙ্গে ভারতের কৃষি চুক্তি হওয়ার পরে এপস্টাইন ফাইলের বেশ কিছু ফাইল আবার যেগুলোতে ভারতের রেফারেন্স ছিল সেগুলো আবার ডিলিটেড হয়ে গেছে, এবং এটা তো ইতিমধ্যেই মানে বা এসছে সংবাদ মাধ্যমে, পৃথিবীর বিভিন্ন দেশে সংবাদ মাধ্যমে খবর হয়েছে যে নরেন্দ্র মোদীর নাম এপস্টাইন ফাইলে যুক্ত আছে, এবং নরেন্দ্র মোদীর মন্ত্রী যে মানে হরদীপ সিং পুরী, সে তো তার নাম তো বহুবার মানে এর মধ্যে ইতিমধ্যেই এসে গেছে, আরও একাধিক লোকের নামও এসেছে। কাজেই এবং নরেন্দ্র মোদী এবং সেই ইসরায়েলের কানেকশানেই সেখানে গিয়ে কোথায় নাচ গান করেছে সেসব খবরও মানে আমরা সংবাদ মাধ্যমে দেখেছি এপস্টাইন ফাইলের সঙ্গে। কাজেই এটা যে সংবাদ মাধ্যমে যেভাবে এসছে এবং রাহুল গান্ধী যেভাবে বলেছে যে প্রাইম মিনিস্টার কম্প্রোমাইজ, এবং যে এপস্টাইন ফাইলের ভয়ে তাকে এসবগুলো করতে হচ্ছে, যে কৃষি চুক্তি যেভাবে মানে বেশ কয়েক বছর যেটা হয়নি সেটা তাকে রাতারাতি করে ফেলতে হলো। কাজে এই আশঙ্কা যেটা প্রকাশিত হয়েছে এটা সত্য হতে পারে, এটা সম্ভাবনা এটাই বেশি, কারণ এই ধরনের শাসকরা যে এরা করতে পারে না এমন কোনো অপরাধ নেই।
দেখুন মানে এখানে কমন জিনিস দেখুন, এখানে ট্রাম্পের নামও এপস্টাইন ফাইলে রয়েছে, নরেন্দ্র মোদী বা তার মন্ত্রীদের নামও বলছে, আমরা সংবাদ মাধ্যমে দেখছি এপস্টাইন ফাইলে রয়েছে। আর এগুলো আর মানে ইসরায়েল মাঝখানে তো রয়েছে যে গোটাটার মধ্যে। কাজেই কে কোথায় কোন ফাইল ডিলিট করার জন্য কি চুক্তি করছে, কে কোথায় কি অপরাধ করছে, এগুলো মানে এখন আরো মুশকিল হচ্ছে আমাদের দেশে যেটা সংবাদ মাধ্যম ভীষণভাবে নিয়ন্ত্রিত। মানে একদিকে হচ্ছে যারা গদি মিডিয়া হয়ে গেছে, তারা মানে বড় বড় পুঁজিপতিদের একেবারে তারাই কিনে নিয়েছে অধিকাংশ সংবাদ মাধ্যম। আদানির হাতে সংবাদ মাধ্যমের সব থেকে বড় অংশ, বাকিটা হচ্ছে আম্বানির হাতে। আজ এই সংবাদ মাধ্যম সূত্রে, ভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে সত্য জানা এখন খুব কঠিন হয়ে গেছে। কিন্তু একমাত্র হচ্ছে সোশ্যাল মিডিয়া বা এই আপনাদের মতো ইউটিউবগুলো, যারা বহু ক্ষেত্রে আমরা দেখছি যে সত্য তুলে আনছে, তাদের মাধ্যমে কিছু কিছু জানা যাচ্ছে। আচ্ছা, যতটুকু খবর বেরিয়েছে যে নরেন্দ্র মোদী বা মানে তার মন্ত্রী যে হরদীপ সিং পুরী এবং নরেন্দ্র মোদী এবং ইসরায়েল কানেকশন, এই সমস্তটার মধ্যে সত্যতা যে রয়েছে এটা বোঝা যায়। যেভাবে নরেন্দ্র মোদী পার্লামেন্টে গেল না, পালিয়ে গেল, এটা থেকেও কিন্তু মানে একটা মানে ইঙ্গিত যথেষ্ট রয়েছে যে এটা সত্যতা আছে বলেই মনে হয়। এটা শেষ প্রশ্ন, যে আমেরিকা কিন্তু প্রথমে চীনকে আবেদন করেছিল তাদের কিছু চুক্তি করার জন্য, চীন কিন্তু পাল্টা আক্রমণ করলো, তারপর রিকোয়েস্ট করা হলো ভারতকে, ভারত কিন্তু সেই ডিলে সাইন করলো। কোথাও কি মনে হচ্ছে যে ভারতের কৃষি, যেটা ভারতের ভিত্তি ছিল, সেটা আস্তে আস্তে নষ্ট হতে চলেছে? অবশ্যই ভারতবর্ষে দেখুন এই ধরনের যে কৃষি চুক্তি, এইটা কিন্তু আজ পর্যন্ত ভারতবর্ষে অনেক রিয়াকশনারি গভর্নমেন্ট এসছে। আমরা ইমার্জেন্সি আমরা ইন্দিরা গান্ধীকেও দেখেছি, অটল বিহারী সরকারকেও আমরা দেখেছি, কংগ্রেসের এতকালের সরকারকে আমরা দেখেছি, জনতা দলকে সরকারকে দেখেছি। এবং এই কৃষিক্ষেত্রে প্রবল চাপ ছিল যে কৃষিক্ষেত্রকে পুরোপুরি যাতে মানে বিশ্ব কর্পোরেটদের কাছে খুলে দেওয়া হয়, সাম্রাজ্যবাদী অর্থনৈতিক যারা নিয়ন্ত্রক যারা তাদের কাছে খুলে দেওয়া হয়। কিন্তু কোনো সরকার সেটাকে সাহস পায়নি। এমনকি কৃষি আইন যেটা এই সরকার করেছিল তাদের স্বার্থে, সেটাও কিন্তু তারা শেষ পর্যন্ত রাখতে পারেনি। মানুষ প্রতিরোধ করে সেটাকে বাতিল করতে বাধ্য করেছে। এই যে ভয়ঙ্কর মানে যে একটা রিয়াকশনারি, ভারতবর্ষের গোটা অর্থনীতি দাঁড়িয়ে রয়েছে ভারতবর্ষের কৃষির উপরে। ভারতবর্ষের ব্যাপক মানুষ তারা যে দুমুঠো মানে খেতে পায়, বা এই যে আজকে 2 টাকা কিলো চাল বিলি করে যে ভারতবর্ষের মানে মানে যে মজুরদের অন্তত টিকিয়ে রেখেছে, যারা কারখানায় কাজ করা, যে সরকার মানে ঘোষণা করে যে আমরা 80 কোটি মানুষকে 2 টাকা করে চাল দিচ্ছি, এই যে দিতে পারছে, এর কারণটা কিন্তু ভারতবর্ষের কৃষির সাফল্য, ভারতবর্ষের কৃষক। আজকে যদি সেইটাকে এইভাবে যদি খুলে দেওয়া হয়, এর পরিণতি ভয়ঙ্কর। ভারতবর্ষের যে দুগ্ধ ক্ষেত্র, আমাদের শিশুরা দুধ না পেয়ে মারা যাবে। আমাদের মানে যদি তারা এইভাবে সোয়াবিন ইন্ডাস্ট্রি, মানে গম চাল থেকে আরম্ভ করে গোটা কৃষিক্ষেত্র তারা যদি এইভাবে জব মানে সমস্তটা যদি খুলে দেয়, এর পরিণতি কিন্তু ভয়ঙ্কর হবে। এবং যে মানে বীজতলা রাখার যে নিয়ম, যে বীজ ধান রাখার, সেগুলো তারা বীজ আইন করে সেগুলো সমস্ত কেটে নিচ্ছে। এবং যদি এটা পুরোপুরি কার্যকরী হয়, যদি সত্যি সত্যি একটা বড় কৃষক প্রতিরোধ তৈরি না হয়, তাহলে কিন্তু ভারতবর্ষের আগামী দিন ওই আফ্রিকার, সাবসাহারান আফ্রিকাতে যেরকম মানে কি বলে দুর্ভিক্ষ তৈরি হয়েছিল, আমাদেরও কিন্তু তৈরি হবে। কারণ ভারতবর্ষের মানুষের ক্রয় ক্ষমতা কিন্তু ব্যাপক, মানুষের ক্রয় ক্ষমতা ভয়ঙ্করভাবে কমে গেছে। 2014 সাল থেকে মানে ব্যাপক হারে মানুষের ক্রয় ক্ষমতা কমেছে, যে একেবারে কি বলবো প্রান্তিকের থেকেও প্রান্তিক স্তরে চলে গেছে। আপনি কাজের ক্ষেত্রে দেখুন না, কাজ কি আছে? মানে কলকাতার মতো শহরে আপনি দেখুন লক্ষ লক্ষ মানুষ গ্রাম থেকে আসছে, জেলা থেকে আসছে, কাজ কি আছে? হয় অটো চালানো অথবা সিকিউরিটি গার্ড। কোনো মানে ভালো কাজ, কোনো কলকারখানা নেই। এবং যা কলকারখানা নেই বলে যার ফলে যা প্রোডাকশন সবই বিদেশ থেকে আসছে। সবই আমরা যত কিনছি, সকালবেলার টুথপেস্ট থেকে শুরু করে যে রাতে ঘুমোতে যাওয়ার ওষুধটা পর্যন্ত সবই বিদেশ থেকে আসছে। তাহলে এই আর যতটুকু অবশিষ্ট রয়েছে সেটা কৃষিক্ষেত্রে এবং যেটুকু কলকারখানা, সেগুলো যদি সব বিদেশ থেকে আসে, তাহলে আপনি আমাদের দেশের মানুষ তার ক্রয় ক্ষমতা কোথায় দাঁড়াবে? তার কোনো প্রোডাকশনই নেই। এবং যে আমরা দেখেছি যেখানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা এখানে ব্রিটিশরা আসার পরে এখানকার যে দেশীয় যে শিল্প ছিল, সেটা কিভাবে সেগুলোকে ধ্বংস করা হয়েছে। আমাদের নীল চাষের কথা মনে আছে, যেখানে বুড়ো আঙুল নেওয়া হয়েছিল। আর আগামী দিনে তো সেই একই পরিস্থিতির দিকে আমরা যাচ্ছি। এই যদি চুক্তিগুলো মানে কার্যকরী হয়, যদি মানে সত্যি সত্যি বড় মাপের প্রতিরোধ তৈরি না হয়,
এবং সেটা এই রাজনৈতিক দলগুলোকে দিয়ে যে হবে না তার প্রমাণ হচ্ছে কিন্তু পাঞ্জাবের কৃষক আন্দোলন। পাঞ্জাবের কৃষক আন্দোলন কিন্তু কোনো বড় রাজনৈতিক দল করেনি, সেখানকার সাধারণ মানুষ ছোট ছোট অসংখ্য সংগঠন একজোট বেঁধে তারা আন্দোলন করেছিল। এখানে যে এনআরসির বিরুদ্ধে যে আন্দোলন তৈরি করে এনআরসি রুখে দেওয়া গেছিল, সেটাও কিন্তু অসংখ্য ছোট ছোট সংগঠন তৈরি একজোট হয়ে তারা আন্দোলনটা তৈরি করেছিল। আজ এই বড় পার্টিগুলোর দিকে তাকিয়ে যদি কেউ থাকে এবং এই সিপিএম এর মতো বিশ্বাসঘাতক দল যারা এই এসআইআর এর ক্ষেত্রে যে ভয়ঙ্কর তারা একটা বিশ্বাসঘাতকতা করেছে, সেটা যদি মানে তাদের উপর যদি মানুষ ভরসা করে, তাহলে কিন্তু ভারতের মানুষকে আরো ভয়ঙ্করভাবে তার মূল্য দিতে হবে। কাজে এখানে রাস্তা একটাই, সেটা হচ্ছে সাধারণ মানুষের সংগঠিতভাবে রাস্তায় নেমে প্রতিরোধ করা, কিন্তু নিজের স্বার্থে নিজস্ব স্বার্থে দল বেঁধে জোট বেঁধে আন্দোলনটা করুন। ভোটের রাজনীতি আপনারা যার যাকে খুশি ভোট দেন, আমাদের সেটা নিয়ে কিচ্ছু বলার নেই, কিন্তু যদি আমাদের নিজেদের বাঁচাতে হয়, আমাদের উত্তর পুরুষকে যদি আমাদের রক্ষা করতে, আমাদের ছেলেমেয়েরা দেখুন, আপনি কলকাতায় বা সমস্ত পাড়ায় গিয়ে আপনি দেখুন কোনো বাড়িতে ইয়াং ছেলেমেয়েরা নেই। যারা শিক্ষিত ছেলেমেয়ে হয় তারা বিদেশে অথবা ব্যাঙ্গালোর, নয় পুনে, না হলে নয়ডা চলে গেছে, কোনো বাড়িতে ইয়াং ছেলেমেয়েরা নেই। তাহলে আমাদের যে উত্তর পুরুষকে যদি আমাদের রক্ষা করতে হয়, তাহলে কিন্তু আমাদের কিন্তু এই প্রজন্মের মানুষ আমাদের যদি আমরা লড়াইটা না করি, তাহলে কিন্তু খুব ভয়াবহ পরিস্থিতি। যে সুজলা সুফলা বাংলা, যা সেই এই কৃষি চুক্তির পরিণতিতে এই সুজলা সুফলা বাংলা কিন্তু ধ্বংস হয়ে যাবে।